তখন কতই বা বয়স হবে আমার, ৩ কি ৪ বছর। আমার বয়সী বাচ্চারা তখন সবাই ছুটোছুটি করে বেড়াচ্ছে। আর আমার পায়ে পরানো রয়েছে ক্যালিপার শু, অর্থাৎ কিনা লোহার জুতো। মা আমাকে ওটা পরাতে এলেই আমি কান্নাকাটি জুড়ে দিতাম, কারণ ওই ভারী জুতোটা পরে হাঁটতে আমার খুবই কষ্ট হতো। একটু বয়স হওয়ার পরে অবশ্য বুঝেছিলাম ওটা না পরলে আমার সেরে ওঠার কোনো আশা নেই। তাই কষ্ট হলেও ওই জুতো পরেই আমি স্কুলে যেতাম বা বেড়াতে। আসলে আমি একজন প্রতিবন্ধী, জন্মগত নয়। মা বাবার মুখে শুনেছি যখন আমার বয়স ১.৫-২ মাস তখন আমার ডায়রিয়া হয়। ভুল চিকিৎসায় প্যারালিসিসে চলে যাই, যেটা আসলে পোলিও। ডান দিকে কোনো সার ছিল না। বাবা মা আমার চিকিৎসার কোনো ঘাটতি রাখেননি, সাধ্যমতো সব জায়গাতে নিয়ে দৌড়েছেন। হাওড়া হাসপাতাল থেকে কলকাতার বড় বড় ডাক্তারখানা, সবাই একই মত দিয়েছিলেন যে আমার কোনো ক্ষতি হয়তো হবে না, কিন্তু ডান দিকের দুর্বলতা নিয়েই কাটাতে হবে বাকি জীবন। আমার রোগটার নাম লোয়ার লিম্ব পোস্ট পোলিও। ব্যাপারটা আসলে হলো থাই মাসেলে আমার কোনো গ্রোথ নেই, আর বাঁ পায়ের তুলনায় ডান পা আধ ইঞ্চি ছোট। ১.৫ বছর বয়স পর্যন্ত হামাগুড়ি দিতেও পারতাম না। কিছুটা বড় হওয়ার পরে ডাক্তার ক্যালিপার শু দেওয়ার ছাড়া ফিজিওথেরাপি দেন আর নির্দেশ দেন সাইক্লিং করে আর সাঁতার কেটে ডান পায়ের জোর বাড়াতে। মা আমাকে ৫-৬ বছর বয়সেই ভর্তি করে দেন সালকিয়া সুইমিং পুলে। আর সেই যে আমি জলকে আমার সঙ্গী বানিয়েছি, আজ ৩০ বছর বয়সেও সেই জলই আমার দুঃখ কষ্টে চোখের জল ধুইয়ে দিচ্ছে। কেন দুঃখ কষ্ট? সেটা যতটা না শারীরিক, তার থেকে মানসিক বেশি। আসলে ৮ বছর বয়স থেকে সাঁতারের বিভিন্ন প্যারা প্রতিযোগিতায় নেমে আমি ২০ বছরে ৫টা জাতীয় রেকর্ডসহ ৫২ সোনা, ৩৮ রূপো আর ২০ ব্রোঞ্জ জিতেছি বাংলার হয়ে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পাকা চাকরি জোটেনি। ফলে বহু কষ্টে ওপেন এয়ার লং ডিস্ট্যান্স সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। বাবা এলাকার একটা হাউজিংয়ে সিকিউরিটি গার্ডের কাজ করে সংসার চালাচ্ছেন। আমি নিজের খরচ চালাচ্ছি একটা বেসরকারি জায়গায় কাজ করে। এই অবস্থায় ইংলিশ চ্যানেলে বা ক্যাটালিনা চ্যানেলে যেতে যে খরচ হচ্ছে তা তুলতে আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। এই লেখা যখন লিখছি তার কয়েক ঘন্টা পরেই আমি উড়ে যাব পোল্যান্ডে হেল চ্যানেল অতিক্রম করতে। প্রায় ৭ লক্ষ টাকা খরচ, কিন্তু এখনও তার অর্ধেকও জোগাড় হয়নি। হয়তো এবারও মায়ের গয়না বাধা দিয়ে আমাকে টাকা জোগাড় করতে হবে। হতাশার কথাটা একটু বেশি লিখে ফেললাম। এবার আসি আমার আনন্দময় জীবনের দিকে। আমি আনন্দিত যে একজন প্যারা সাঁতারু হিসেবে আজ শুধু রাজ্যকে নয়, দেশকে অনেকগুলো সাফল্য এনে দিতে পেরেছি। সেগুলো কি তা বলার আগে একটু ফিরে যাই শৈশবে। আমার যখন ৮ বছর বয়স, সালকিয়ায় সাঁতার শিখছি, তখনই একদিন সেখানকার দাদারা নিয়ে গেল কলেজ স্কোয়ারের রাজ্য প্যারা সুইমিং মিটে। জীবনের প্রথমবার ৫০ মিটার ব্যাক স্ট্রোক আর ফ্রি স্টাইলে নেমেই সোনা পেয়ে গেলাম। বাংলা টিমের হয়ে মুম্বাইয়ে জাতীয় মিটে অংশ নিলাম। একটা সোনা আর ৩টে রূপো পেলাম। তারপরে আর পিছনে ফিরে তাকাইনি। ২০০৪ সাল থেকে ২০১২, ৮ বছরে দেশের সব প্রতিযোগিতায় নেমেই সাফল্য পেয়েছি, যার জন্য আমার জায়গা হয়ে যায় ২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ প্যারা গেমসে। তখন আমার ১৮ বছরও হয়নি। ওই গেমসে আমিই ছিলাম বাংলার একমাত্র প্রতিনিধি। এর জন্য জার্মানি, লন্ডনে যাই ট্রেনিং করতে। জার্মানির বার্লিন ওপেনে একটা সোনা, ২টো রূপো পাই। ওয়ার্ল্ড প্যারা সুইমিংয়ের ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও পাই রূপো। কমনওয়েলথ গেমসে অবশ্য যথেষ্ট লড়ে পঞ্চম হয়েছিলাম। এর জোরেই চীনের গুয়াংঝৌ প্যারা এশিয়ান গেমসে ভারতীয় টিমে ঠাঁই পাই। ওই মিটে ৫০ মিটার ফ্রি স্টাইলে পেলাম ৪র্থ স্থান। আর অন্য জায়গা করে নিলাম লন্ডনে প্যারালিম্পিক্সে। যে কোনো ক্রীড়াবিদের কাছে যেটা স্বপ্নের, আমার কাছে তা দুঃস্বপ্নের হয়ে উঠল। কারণ তখন দেশের প্যারালিম্পিক্স জাতীয় কমিটি সাসপেন্ড থাকায় কেন্দ্র থেকে অর্থ সাহায্য পাচ্ছিল না। আমাকে বলা হয় লন্ডনের টিমে থাকতে গেলে ৪ লক্ষ টাকা দিতে হবে। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের পক্ষে যা দেওয়া ছিল অসম্ভব। ফলে স্বপ্নের অলিম্পিক্স আমার কাছে অধরাই থেকে যায়। প্রচণ্ড হতাশায় আমি সাঁতার থেকে সরেই যাই। সে সময় ঘরে বসে কান্নাই ছিল আমার একমাত্র সম্বল। যে জলকে ভালোবেসেছি সেই জলেই আবার ধুয়ে গেল
আমার চোখের জল। সাঁতারের বন্ধুবান্ধবের কাছেই জানতে পারলাম সুইমিং পুলের ছোট্ট গণ্ডি টপকে আর একটা বৃহৎ মাপের সাঁতার কম্পিটিশন আছে, যার নাম ওপেন ওয়াটার কম্পিটিশন, অর্থাৎ যা কিনা হয় সমুদ্রে। ইংলিশ চ্যানেল অতিক্রম করা এমনই এক সর্বোচ্চ পর্যায়ের মিট। সুইমিং পুল ছেড়ে ঝাঁপালাম সাগরে। মুম্বাই ও পোরবন্দরে দীর্ঘদিনের ট্রেনিং ও জাতীয় পর্যায়ের কিছু মিটে অংশ নেওয়ার পরে তৈরি হতে থাকলাম ইংলিশ চ্যানেল পেরোনোর। 2018 সালে 4 জন বন্ধু মিলে খরচাপাতি জোগাড় করে রওনা দিলাম ইংল্যান্ডে এবং 4 জনের রিলে সিস্টেমে পার করলাম ইংলিশ চ্যানেল। পরের বছর এই গ্রুপটাই পেরোলাম আমেরিকান ক্যাটালিনা চ্যানেল। আত্মবিশ্বাস যতটা বাড়লো ততটাই কমলো জমানো পুঁজি। 3 বছর লেগে গেল পরের অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। মাঝে অবশ্য 1.5 বছর করোনার জন্য সব ধরনের চ্যানেল পেরোনো বন্ধ ছিল, তবে আমি এ সময়ে প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। তাই 2022 সালে নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে নর্থ চ্যানেল পার করতে কোনো বাধার মুখে পড়িনি। 2023 সালে রিলে সিস্টেমে ইংলিশ চ্যানেল পারাপার করলাম আবার। পাঠকদের বলে নেওয়া ভালো, 2018 সালে যেটা গিয়েছিলাম সেটা শুধু পার করা, আর 2023 সালে এক পার থেকে অন্য পারে ফের ফিরে আসা। আমি যা জেনেছি তাতে ভারতের আর কোনো প্রতিবন্ধী সাঁতারু এভাবে ইংলিশ চ্যানেল পারাপার করতে পারেনি। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রিলে সাঁতারের চ্যানেল অতিক্রম করার পরে এই 2024 সালে এককভাবে প্রথম দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ড থেকে গ্লোবার্গ পর্যন্ত 12 কিলোমিটার সাঁতার কাটার নজির গড়লাম। এই রোবেন আইল্যান্ড বিশ্বখ্যাত, কারণ এখানে বহু বছর বন্দী ছিলেন নেলসন ম্যান্ডেলা। এই লেখা লিখেই পাড়ি দিচ্ছি পোল্যান্ডের হেল চ্যানেলে। এখানে ভারতের কেউ এর আগে সাঁতার কেটেছে বলে জানা নেই। আশা করি আপনাদের সকলের ভালোবাসার আশীর্বাদে আমি পোল্যান্ডেও সাফল্য পাব। এবারে একটু বলে নিই, এখন সমুদ্র অভিযানে কী কী ধরনের সমস্যা আসে। দক্ষিণ আফ্রিকায় এক আশ্চর্য পরিবেশের সামনে পড়লাম। রোবেন আইল্যান্ডে যখন ডাঙায় দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছি তখন তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি, দরদরিয়ে ঘামছি, কিন্তু জলে নেমে অদ্ভুত কাণ্ড, সেখানকার তাপমাত্রা 8-9 ডিগ্রি। তাই ঠান্ডা এতটাই বেশি যে একটানা 4-5 ঘন্টা সেই জলে থেকে 12 কিলোমিটার সাঁতার কাটা ভীষণ কষ্টের। ইংলিশ চ্যানেল বা ক্যাটালিনা সব জায়গাতে এই ঠান্ডা জলই চ্যানেল সাঁতারুদের কাছে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে আছে জেলিফিশের উপদ্রব। কিছু জেলিফিশ তো গায়ে লাগলে সঙ্গে সঙ্গে কুটকুট করে বা জ্বালা করে, চামড়ায় লাল লাল দাগ করে দেয়। আরও ভয়ঙ্কর কিছু জেলিফিশ আছে যারা বেশিক্ষণ গায়ে লেগে থাকলে মানুষের হার্ট অ্যাটাকও হয়ে যায়। জলের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা গিয়েছেন, এমন অনেক ঘটনা আছে। সামুদ্রিক প্রাণীও পাশে এসে যায়, তবে আমি এখনও পর্যন্ত সাঁতার কাটতে গিয়ে এমন প্রাণী বা ভয়ঙ্কর জেলিফিশের আওতায় পড়িনি। সেটা ঈশ্বরের বড় আশীর্বাদ। তবে সমুদ্রে কিছু ভয়ঙ্কর সুন্দর ব্যাপারও আছে। রোবেন আইল্যান্ডের জলে প্র্যাকটিস সেরে ওঠার পরেই দেখলাম আমি যেখানে 5-6 মিনিট আগে ছিলাম সেখানে একটা বড় তিমি তার বাচ্চাদের নিয়ে খেলা করছে। পেঙ্গুইনও দেখেছি, বড় সুন্দর সে দৃশ্য। আর এইসব দৃশ্যই আমাকে সব কষ্ট থেকে মুক্তি দেয়। বাবা এলাকার একটি হাউজিংয়ে সিকিউরিটি গার্ডের কাজ করেন। আমার পিছনে এখনও তিনি খরচ করেন বাইরের এমন অভিযানে। আমার একটাই লক্ষ্য, সেটা হলো একটা সরকারি চাকরি, যেটা পেলে আমি আরও মন দিয়ে দেশের জন্য একের পর এক চ্যানেল অতিক্রম করতে পারি। প্রতিবন্ধী হওয়াটা আমার কাছে প্রতিবন্ধকতা নয়, প্রতিবন্ধকতা অর্থ সংকট, সেটা থেকেই মুক্তি পেতে চাই।